আওয়ামী লীগ, এখন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা এবং পতাকা অবমাননা করায় ঢাকা থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চ শুরু করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। যুবদল এবং ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের যারা নেতারা রয়েছেন তারা বক্তব্য দিবেন এবং শেখ হাসিনা বাংলাদেশ এয়ারপোর্টে পা দিবেন। তারপরে হুড়হুড় করে যারা এখন পলাতক অবস্থায় আছেন তারা রাজপথে বেরিয়ে আসবেন এবং তারা সকলে দৌড়ে গিয়া বঙ্গভবন বা প্রেসিডেন্ট ভবন যেখানে আছে ওখানে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিবেন। তারপর শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে ফেলবেন। আর প্রশাসনের বিভিন্ন সেক্টরে থাকা আওয়ামী লীগের বিভিন্ন যারা উচ্চপদস্থ অফিসাররা আছেন তারাও সামনে বের হয়ে আসবেন। ঠিক এরকম একটা খোয়াব বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখছেন। প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংখ্যালঘুদের টার্গেট করে সহিংসতার ঘটনায় ৮৮টি মামলা, ৭০ জন গ্রেপ্তার। আওয়ামী লীগটা দখল করে রেখেছে শেখ হাসিনা গ্যাং, এবং তার বিরুদ্ধে কথা বলে আমার মা বাবাকে অপমান করা হয়। আওয়ামী লীগের গোষ্ঠী কিলাই, আমি শেখ হাসিনা আমি গোষ্ঠী কিলাই। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, ভারত শেখ হাসিনাকে কথা দিয়েছে তাকে প্রধানমন্ত্রী করেই বাংলাদেশে পাঠাবে। এইদিকে কিন্তু ভারত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনেক উত্তপ্ত। দর্শক শ্রোতা, আপনারা সকলে অবগত আছেন, নতুন করে কিছুই বলার নেই। দর্শক, আজকেও বিএনপির আন্দোলন চলতেছে ভারতের বিরুদ্ধে, আপনারা বিশেষ ভিডিওতে দেখতে পারবেন। তাছাড়া দর্শক শ্রোতা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের এই বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে তাদের অবস্থান কি, ভারত বাংলাদেশের যেই পরিমাণ অবস্থা চলতেছে এই অবস্থানে সমন্বয়কদের অবস্থা কি। দর্শক তো আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর তথ্য জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশ আওয়ামী লীগের একাংশের যারা নেতাকর্মীরা আছেন তারা অনেকে এখনও এটা বিশ্বাস করতে চাচ্ছেন যে খুব শীঘ্রই ভারত থেকে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন আর একটা কি বলা হয় একটা তেলেসমতি টাইপের ঘটনা ঘটবে। শেখ হাসিনা বাংলাদেশ এয়ারপোর্টে পা দিবেন। তারপরে হুড়হুড় করে যারা এখন পলাতক অবস্থায় আছেন তারা রাজপথে বেরিয়ে আসবেন এবং তারা সকলে দৌড়ে গিয়া বঙ্গভবন বা প্রেসিডেন্ট ভবন যেখানে আছে ওখানে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিবেন। তারপর শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে ফেলবেন। আর প্রশাসনের বিভিন্ন সেক্টরে থাকা আওয়ামী লীগের বিভিন্ন যারা উচ্চপদস্থ অফিসাররা আছেন তারাও সামনে বের হয়ে আসবেন। ঠিক এরকম একটা খোয়াব বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখছেন। কিন্তু এই খোয়াবটা বাস্তবতার পরিপ্রেক্ষিতে আপনাকে একটু বুঝতে হবে যে আসলেই এই দৃশ্যটা কত দ্রুত হবে বা কত বছর পরে হতে পারে। এটা অনেকেই বুঝছেন, আবার অনেকেই বুঝতে পারছেন না। তবে এটা সহসায় ঘটার কোনো কারণ নেই, কারণ এই মুহূর্তে সারা বাংলাদেশ জুড়ে রাজনৈতিক দলগুলো জুড়ে বিশ্ব জুড়ে যেই একটা সিস্টেম ক্রিয়েট করা হয়ে গেছে শেখ হাসিনার বিপরীতে, এই সিস্টেমটা এত সহজে ভাঙা কিন্তু সহজ বা কি বলা হয় যেটা ইজি একটা ওয়ে না। তো যাই হোক, তারপরেও এই যে ফিলিংসটা যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ফিলিংসটাতে ভোগে এটা কিন্তু ভারত বোঝে। আর ভারতের যে রাজনৈতিক গোষ্ঠী বিজেপি, সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের একজন নেতা শুভেন্দু মজুমদার একদম কি বলা হয় যে আমার কাছে মানে মুখ্য সূক্ষ্ম একজন মানুষ না, মানে তার শিক্ষা আছে কিন্তু রাজনৈতিকভাবে মুখ্য সূক্ষ্ম মানুষ, প্লাস রাজনীতিটার মধ্যে এথিক্সই ঢুকাই রাখছে আপনার কি বলা হয় যে ধর্মকে কেন্দ্র করে আর বাংলাদেশকে হেয় করে। এই ব্যক্তি বাংলাদেশ নিয়ে একের পর এক যে সকল বক্তব্য দিয়েছে মোটামুটি সারা বাংলাদেশের মানুষ কিন্তু তাকে এখন চিনেছে। এখন শুভেন্দু নতুন একটা খেলা শুরু করেছে। এই খেলাটাতে একটা সাপোর্টিং শ্রেণী কিন্তু শুভেন্দু পাচ্ছে, বিশেষ করে আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার সমর্থক আছেন, রাজনীতির মাঠের ইস্যুগুলো অনেকটা বোঝেন না, তারাই কিন্তু শুভেন্দুর এমন বক্তব্যে মনে মনে স্বপ্ন দেখছেন। কিন্তু এগুলোও শুভেন্দুদের রাজনীতি আর আপনারা সেগুলোতে পা দিচ্ছেন। ডক্টর ইউনূসের সরকার যখন ক্ষমতায় বসছে ভারত রাষ্ট্র হিসাবে কি স্বীকৃতি দিছে নাকি দেয় নাই? দিয়েছে। নরেন্দ্র মোদী তার সাথে কথা হয়েছে, আপনার বোঝা উচিত। তো এখন একজন বিজেপির নেতার কথায় আসলে কি হবে? তারপরেও ওই যে যখন নিরাশ বা হতাশ জাতি একটু আশার খবর পায় সেখান থেকে তারা স্বপ্ন দেখতে ভালোবাসে। আপনার শুভেন্দু অধিকারী হঠাৎ করে এক বক্তব্য দিছে, তার এই বক্তব্যে পুরো বাংলাদেশ ভাইরাল, প্লাস আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে। কি তার বক্তব্য হচ্ছে যে আপনার তিনি বলছেন যে প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবে শেখ হাসিনা। গতকালকে এক বিক্ষোভ সমাবেশ থেকে তার এই বক্তব্যটা তিনি সামনে এনেছেন। শুভেন্দু অধিকারী সমালোচনা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের, বলছে যে শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী, বাকিরা অবৈধ। এখন এই বৈধ অবৈধের খেলা হচ্ছে সংবিধান ইস্যুটা আপনার এখানে বারবার বলা হচ্ছে। তো তিনি বলছেন যে অচিরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে ফিরবেন। ঢাকা বিমানবন্দর থেকে তাকে সেলুট করে নিয়ে যেতে হবে। এখন এটা কি ভারত মানে নির্দেশনা দিচ্ছে নাকি তারা ভবিষ্যৎ দেখছে? আমার ধারণা সে ভবিষ্যৎ দেখছে। বলছে যে বাংলাদেশে চূড়ান্ত নৈরাজ্যের পরিস্থিতি চলছে, বেছে বেছে হিন্দুদের উপরে হামলা করা হচ্ছে। আচ্ছা, এই কাজগুলো কোথায় ঘটছে? এখন শুভেন্দু অধিকারীর একটা কথা আওয়ামী লীগের পক্ষে গেছে, আমাদের অনেক ভাই এটাতে সাপোর্ট দিচ্ছেন। তার বাকি বক্তব্যগুলো শুনছেন? আমাদের বাংলাদেশের কোথায় বেছে বেছে হিন্দুদের উপর হামলা করা হচ্ছে? যা ঘটনা ঘটছে সবগুলো পলিটিক্যাল ইস্যুতে। এরপরেও 2-4-10টা ঘটনা ঘটছে, সেটা আমরা অস্বীকার করার সুযোগ নেই। আর সেগুলোর জন্য বাংলাদেশের নাগরিক হিসাবে সরকারের প্রতি, রাষ্ট্রের প্রতি, জনগণ হিসেবে আমরা কিন্তু সচেতন, সমালোচনা করি এমনকি তাদের দৃষ্টান্তমূলক সাজা চাই। তবে এই ব্যক্তি কি বলছে? হিন্দুদের মন্দির, দোকান, ঘর বাড়ি এগুলো নাকি বাইসা বাইসা একটা গোষ্ঠী ভেঙে দিচ্ছে। এদের থামানো তো দূরের কথা, মদত দিচ্ছে ডক্টর ইউনূস সরকার। অথচ বাংলাদেশ ভারতের উপরে নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল? মানে এখন পর্যন্ত ভারত অনেক কিছু বোঝেই না।
প্রতিবেশী রাষ্ট্র হিসেবে একে অন্যের উপর আমরা নির্ভরশীল, সেটা হতে পারে, কিন্তু ভারত আলু না দিলে পেঁয়াজ না দিলে বাঙালি না খেয়ে মরবে? এখন পর্যন্ত এই জিনিসটাই বোঝে না। বলছে যে ভারত পণ্য না পাঠালে ভাত কাপড় জুটবে না। কেন, তোমরা কি মাগনা পাঠাও নাকি কম দামে পাঠাও? টাকা দিয়ে কিনি রে ভাই, পৃথিবীর যে কোনো জায়গা থেকে কিনতে পারি, অনলাইন প্রযুক্তির যুগ। তারপর বলছে কি দেখেন, ঝাড়খণ্ডের বিদ্যুৎ না পেলে আধারে ডুববে বাংলাদেশ। এটাও একটা ডাহা মিশা কথা। তবে বিদ্যুৎ সংকটে পড়বে, আর এটার সংকটটার পিছনে কারা দায়ী? গত 53 বছর এই রাষ্ট্রকে যারা চালাইছে তারা দায়ী। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এরা সবাই দায়ী। কিভাবে শায়েস্তা করতে হয় আমরা জানি, তো তুই আয়, হ্যাঁ, বটু কিন্তু কাজ করে দেবো, ঘছাত করে দেবো দাদন, হ্যাঁ। আচ্ছা, তারপর বলছে তারা আবার কলকাতা দখলের ডাক দিচ্ছে। এটা সম্ভবত রিজভী সাহেবের বক্তব্যটা। তবে রিজভী সাহেবের বক্তব্যের আগে কিন্তু কলকাতা থেকে একটা বক্তব্য ছিল মমতার। এখানে নানান পাল্টা বক্তব্য আছে। বলছে যে এটা হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর লড়াই। কোন দেশের? তোমার দেশের না বাংলাদেশের? বাংলাদেশের দায়িত্ব তোমাকে কে দিয়েছে? বলছে এই লড়াই ধর্ম রক্ষার লড়াই, বাংলাদেশে এগুলা চলে না। শুভেন্দু, তোমার দেশে তোমরা এগুলা দিয়া বিজেপির 10.5 বছর ক্ষমতায় রাখছো, জনগণকে বোকা বানাচ্ছ, আর কিছু উগ্রপন্থী মানুষকে তোমাদের দলে ভিড়ানোর সুযোগ পেয়েছো, কিন্তু বাংলাদেশে ধর্ম রক্ষার লড়াই চলে না। আমরা মুসলমানরা যারা আছি, আমরা এসব ব্যাপারে খুবই কনসার্ন। আমাদের মধ্যে একটা গোষ্ঠীর কিছু অংশ মানুষ আছে ধর্ম নিয়ে রাজনীতি করে একটা পেচকি লাগাইতে চায়, বাট বাংলাদেশের মনে হয় জনগণ এগুলার পাত্তা দেন, এগুলার মানুষ চিনে। আমরা পারস্পরিক ভালোবাসার মধ্যে আছি। আমি আবারও বলি, বিজেপির এই লোক কখনো হিন্দুদের পক্ষে কথা বলে, কখনো আওয়ামী লীগের পক্ষে কথা বলে, একটা সমর্থন বাংলাদেশের মধ্যে সে তৈরি করার চেষ্টা করে। সে জানে এই মুহূর্তে একটা রাজনৈতিক কর্মী হিসাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি শুনতে চায়। তবে এদের কথাবার্তার পেছনে মূল ফোকাসে বাংলাদেশকে হেয় করা হয়। যেই দলেরই রাজনীতি করি, বাংলাদেশ ইস্যুতে, স্বাধীনতা সার্বভৌমত্বের ইস্যুতে বাংলাদেশে কোনো গণতান্ত্রিক দল নাই। বাংলাদেশে আছে কিছু মাফিয়া গোষ্ঠী এবং কাল্ট। বিএনপি তো সমস্যা আছে, সিরিয়াস সমস্যা আছে, পরিবারতন্ত্রের একটা সমস্যা, মাফিয়াদের একটি সমস্যা আছে, বিএনপি তো সমস্যা আছে। কিন্তু আওয়ামী লীগের সমস্যাটা চরম। আওয়ামী লীগ এখন একটি হাসিনা লীগে পরিণত হয়েছে। হাসিনা লীগ, আওয়ামী লীগ একটা কাল্ট অ্যাটিটিউড। শেখ হাসিনাকে সমালোচনা করলে বা শেখ হাসিনাকে অপসারণ চাইলে, যদি আমার মা বাপকে অপমান করা হয়, আমার জন্মদাতা মা বাপ, তথাকথিত জননেত্রীর নামে, শেখ হাসিনার গোষ্ঠী কিলাই আমি। যে আওয়ামী লীগের সাধারণ কর্মীদের পাশে আমি ছিলাম, সেই সাধারণ কর্মীদেরকে যেই শেখ হাসিনা এবং তার দোসররা অবজ্ঞা করেছিল, যে সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে ফেলে তারা চলে গেছে, যে সাধারণ আওয়ামী লীগের কর্মীরা না খেয়ে মরছে, ঘরে থাকতে পারছে না, সেই আওয়ামী লীগের কর্মীরাই যদি শেখ হাসিনার পূজা এখনো করে, বা সেই শেখ হাসিনার দালালদের পূজা এখনো করে, তাহলে আওয়ামী লীগে কোনো গণতন্ত্র নাই। আওয়ামী লীগ একটা কাল্ট, ফ্যাসিস্ট কাল্ট। যে কাল্ট আমার গণতান্ত্রিক অধিকারকে হত্যা করেছে। বাংলাদেশের মানুষদের তো ভোটাধিকার দেয় নাই, ব্যঙ্গ বিদ্রুপ করেছে শেখ হাসিনা, করে নাই। শেখ হাসিনার মুখের ভাষা আমরা জানি না। শেখ হাসিনার খ্যাতা পড়ি আমি, কুষ্টি গেলে শেখ হাসিনার, যে কিনা আমার মা বাবাকে অপমান করার রাস্তা করে দেয়। আমার মা বাবা কোনোদিন হারাম খায় নাই। আমার বাবার সম্মান সারা বাংলাদেশে সমাদৃত একজন সৎ লোক হিসাবে। শেখ হাসিনার অপসারণ চাওয়া কি আমার জন্য গুনাহ? 40টা বছর যে কিনা পার্টি দখল করে রেখেছে মাফিয়ার মতো, তার মাফিয়া গ্যাংদের দ্বারা, শেখ হাসিনার রিটায়ারমেন্ট চাওয়া আমার জন্য গুনাহ? 3 নম্বর সূরা 144 নম্বর আয়াতে আল্লাহ কোরআনে বলছেন মুসলিমদেরকে যে নবী মারা গেলে কি তোমরা ঈমান ছেড়ে দেবে? নবী রাষ্ট্রে গেছেন, মারা গেছেন। কারণ উহুদের যুদ্ধে অনেকে মনে করেছিল যে হযরত সাল্লাল্লাহু মারা গেছেন, এর জন্য অনেকে ঈমান ত্যাগ করা শুরু করেছিল। তাই আল্লাহ বলেছিলেন নবী মারা গেলে কি তোমরা ঈমান ছেড়ে দিবে? তাই শেখ হাসিনার বিকল্প নাই। তারা নবীর চোখ উঠে ফেলেছে। শেখ হাসিনার বিকল্প নাই। মানে শেখ হাসিনা মরলেও শেখ হাসিনার ভূত আওয়ামী লীগ শাসন করবে। এবং আওয়ামী লীগের যারা নীরব, যারা অত্যাচারিত নিপীড়িত হচ্ছে এখন, তারা চুপ। তাহলে আওয়ামী লীগটা দখল করে রেখেছে শেখ হাসিনা গ্যাং, এবং তার বিরুদ্ধে কথা বললে আমার মা বাবাকে অপমান করা হয়। আওয়ামী লীগের গোষ্ঠী কিলাই আমি, শেখ হাসিনা আমি গোষ্ঠী কিলাই। যদি আওয়ামী লীগকে রাজনীতি করতে হয়, নতুনভাবে আসতে হবে, নতুন আওয়ামী লীগ আসতে হবে, দলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। না হলে মানুষ পিটিয়ে হাড্ডি ভেঙে শাস্তি দিয়ে আওয়ামী লীগকে সোজা করবে, আরো করবে সোজা, আরো শাস্তি প্রাপ্য হবে। কারণ মানুষ বোঝাবে সকল ক্ষমতার উৎস মানুষ, শেখ হাসিনা না। আরে ভাই, শেখ হাসিনা কি মরবে না? 2 দিন পরে বুড়ি তো মরবে। তখন কি করবেন? তখন শেখ হাসিনার ভূত আওয়ামী লীগ শাসন করবে? বাদ দেন, অ্যাটিটিউড বদলান। না, আমরা আরেকটা মতিউর দেখতে চাই না রাজস্বে। আমরা আরেকটা বেনজির হারুন দেখতে চাই না পুলিশে। না, আমরা বিচার বিভাগে আরেকজন প্রধান বিচারপতি সিনহা পালিয়ে যেতে দেখতে চাই না। আমরা আরেকজন ব্যঙ্গকারী প্রধানমন্ত্রী দেখতে চাই না। টুপ করে চুবাবো পদ্মা নদীতে বলে। এখন ফালুর কি হবে? এ সকল নোংরা কথা বলে যারা আওয়ামী লীগ করে না তাদের সবাইকে রাজাকার, দেশদ্রোহী বলে স্লোগান দেবে, এরকম আওয়ামী লীগ আমরা দেখতে চাই না। তাই আওয়ামী লীগে গণতন্ত্র আনতে হবে। শেখ হাসিনা মুক্ত আওয়ামী লীগ করতে হবে।
সাধারণ আওয়ামী লীগের বঞ্চিত আওয়ামী লীগের কর্মীদেরকে সঠিক মূল্যায়ন হতে হবে, হাসিনার ভূত ত্যাগ করতে হবে। সেই আওয়ামী লীগের কথা আমি বলি না যে আওয়ামী লীগ শেখ হাসিনা বসে রয়েছে কাঁধে। আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা, শেখ হাসিনা মানেই আওয়ামী লীগ। যারা মনে করে আমার সামনে থেকে দূর হও, মুফাসিল ইসলাম সাবস্ক্রাইবারের ধার ধারে না। কারণ সত্যভাষী বন্ধুর আমার অভাব নেই, তারা আমার পাশে থাকবেই। সোশ্যাল মিডিয়াতেও থাকবে, অনলাইনে থাকবে, অফলাইনে থাকবে। প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংখ্যালঘুদের টার্গেট করে সহিংসতার ঘটনায় ৮৮টি মামলা, ৭০ জন গ্রেপ্তার। একটা পরিসংখ্যান পাওয়া গেল। তার মানে যতগুলো ঘটনা ঘটেছে সবগুলো ঘটনাকে অ্যাড্রেস করা হয়েছে, এখানে কোনো কিছু লুকানো হয়নি। এটা তার প্রমাণ যে সহিংসতার ঘটনায় ৮৮টি মামলা করা হয়েছে। ৮৮টা মামলা মানে বলা যায় ৮৮টি ঘটনা হতে পারে, ৮৮টি ঘটনায় ৮৮টি মামলা হয়েছে, অথবা একটা ঘটনা একাধিক মামলা হতে পারে। ৭০ জন গ্রেপ্তার হয়েছে। দেশে ৫ই আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের টার্গেট করে সহিংসতার ঘটনায় ৮৮টি মামলায় ৭০ জন গ্রেপ্তার হয়েছে। এরপরের ঘটনাগুলোর বিষয়েও মামলা হয়েছে, সেই তালিকাও পুলিশ করছে। এই কারণে মামলা ও গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়বে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এসব তথ্য জানান। পুলিশের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে এসব তথ্য জানান। প্রেস সচিব শফিকুল আলম বলছেন, সংখ্যালঘুদের লক্ষ্য করে কিছু সহিংসতা হয়েছে। এই বিষয়ে পুলিশের কাছ থেকে একটি প্রতিবেদন এসেছে। তারা বলছে এসব ঘটনায় মোট ৭০ জন গ্রেপ্তার হয়েছে। এটা চলমান ৮৮টি মামলা হয়েছে, এটি অক্টোবর পর্যন্ত। এরপরের যে মামলা সেগুলোর তালিকা হচ্ছে। আগামীকাল বুধবার নাগাদ সেই তালিকা হাতে পাবেন, সেটির উপর বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হবে। এটা ভালো যে যেখানে যেখানে ঘটেছে বলা হচ্ছিল যে ২০০০-এর উপরে নাকি ঘটনা ঘটেছে, আর সরকার বলছিল যে না, এখন তাহলে মূলত ৫ই অক্টোবরের পরপর কিছু ঘটনা ঘটেছে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, যে ৩ মাসও ধরি, সেই ৩ মাসে ৮৮টি মামলা হয়েছে। আমরা যদি সংখ্যা হিসেবে ধরি তাহলে ১০০ কিন্তু ক্রস করেনি। কিন্তু তারা বলছিল যে ২০০০-এর উপরে নাকি সহিংসতার ঘটনা ঘটেছে বা টার্গেট করা হয়েছে। এখানে কিন্তু সেই সংখ্যাটা মিলছে না। তার মানে তিলকে তাল করা হয়েছে, এতেই মানে প্রমাণ হয়। এখানে বলা হচ্ছে সুনামগঞ্জের একটি ঘটনা ঘটেছে, কিছু জায়গায় চট্টগ্রাম, ঢাকার তুরাগ ও নরসিংদীতে ঘটনা ঘটেছে। সেগুলোর প্রতিটির তথ্য সাংবাদিকদের দেওয়া হবে। তারা আশা করছে এ সংক্রান্ত তথ্য নিয়মিত দিতে পারবে। প্রেস সচিব বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী মামলা হয়েছে ৬২টি, মামলায় গ্রেপ্তার ৩৫ জন। আর পূজা মণ্ডপ ও উপাসনালয় কেন্দ্রিক সহিংসতার পুলিশের কাছে সরাসরি রিপোর্ট অনুযায়ী মামলা হয়েছে ২৬টি, তাতে গ্রেপ্তার হয়েছেন ৩৫ জন। প্রেস সচিব বলেন, বাংলাদেশে যারা এই ধরনের ন্যাক্কারজনক কাজে জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তার ৭০ জনের রাজনৈতিক পরিচয় আছে কিনা এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলছেন, যাকে সন্দেহ করা হচ্ছে, যার বিরুদ্ধে অভিযোগ এসেছে তাকেই গ্রেপ্তার করা হচ্ছে। এই যে ৮৮টি মামলার কথা বলা হলো, যদিও সংখ্যালঘু সহিংসতা সংক্রান্ত মামলা, অনেকগুলো ঘটনার ক্ষেত্রে দেখা গেছে তিনি হয়তো মেম্বার ছিলেন, ক্ষমতাসীন দলের মেম্বার ছিলেন, তাকে আক্রমণ করা হয়েছে। এটাকে কিভাবে নেবেন? কিন্তু যেহেতু সহিংসতা হয়েছে, অপরাধ হয়েছে, এগুলোকে গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। পুরো বিষয়গুলোই তদন্তের অংশ বলে উল্লেখ করেন তিনি। তার মানে যতগুলি ঘটনা হয়েছে সেইগুলো তিনি ক্ষমতাসীন দলের অংশ, তো ক্ষমতাসীন দলের অংশ হিসেবে তার উপর আক্রমণ হয়েছে, হামলা হয়েছে। এটা কি সংখ্যালঘুদের উপর হামলা হবে নাকি রাজনৈতিক কারণে হামলা হবে? কিন্তু প্রেস সচিব বলছেন যে এগুলিকে তারা আক্রমণ বা হামলা হিসেবে উল্লেখ করছেন। তো এখন এটা খুব জটিল এই আইডেন্টিফাই করা, কোনটা সহিংস মানে সাম্প্রদায়িক কারণে, কোনটা ধর্মীয় কারণে, কোনটা রাজনৈতিক কারণে। এই বিভাজনটা মানে খুবই জরুরি। যদি শুধু ধর্মকে লক্ষ্য করে বা সম্প্রদায়কে লক্ষ্য করে যদি আক্রমণ চালানো হয়, হামলা করা হয়, এটা নিঃসন্দেহে অপরাধ এবং মারাত্মক অপরাধ, এবং এটার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। দর্শক, সম্মানিত দর্শক, আশা করতেছি আপনারা বিস্তারিত ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। বর্তমানে ভারত বাংলাদেশের যেই পরিমাণে অবস্থা চলতেছে, যেই পরিমাণ কর্মকাণ্ড চলতেছে, আজকেও কিন্তু বিএনপি আন্দোলনের ডাক দিয়েছে, ঢাকা লং মার্চ দর্শক শ্রোতা ভারতের বিরুদ্ধে। এইদিকে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কঠিন গর্জন দিচ্ছেন। দর্শক শ্রোতা, মূলত তাদের অবস্থান কি ভারত বাংলাদেশ বিষয় নিয়ে? ভারত যেই পরিমাণে তৎপরতা চালাচ্ছে, বাংলাদেশের সীমানায় প্রবেশ করে বাংলাদেশি ৭৯ জন নাগরিককে কিন্তু ভারতের কোস্টগার্ড উঠে নিয়ে গেছে। ভারত এত বড় সাহস, এবং ভারত শেখ হাসিনাকে নাকি কথা দিয়েছেন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করেই বাংলাদেশে তার পাঠাবে। যাই হোক, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কি? এই বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।